আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন সহ আওয়ামী লীগের 15 জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এদিকে এসি রুটম্যাপ, বিএনপি স্বাগত, ভিন্নমত জামায়াতের। আর থাকছে মাইকেল কুগেলম্যানের বিশ্লেষণ, বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের নাটকীয় মোড়। এবং সবশেষ জানিয়ে দেব, গুমের জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন সহ 15 জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরআইউ নতুন প্ল্যাটফর্ম মঞ্চ 71 আয়োজিত অনুষ্ঠান থেকে আটক সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সহ 15 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম নিশ্চিত করে বলছেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির থেকে আটক লতিফ সিদ্দিকী সহ 15 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হবে। আপাতত সবাইকে গ্রেফতার দেখানো হয়েছে। সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি বলেন, তাদের মোবাইলে উস্কানিমূলক বক্তব্য পাওয়া গেছে। তাদের অনলাইন অ্যাক্টিভিটিস যাচাই করে গ্রেফতারের সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত সভার এক পর্যায়ে কিছু লোক বাধা সৃষ্টি করেন। তারা সবার অতিথি ও আয়োজকদের অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেন। সভা ভণ্ডুলকারীদের দাবি, প্রতীত আওয়ামী লীগের পক্ষে এ সভার আয়োজন করা হয়েছিল। এদিকে এসি রোডম্যাপ, বিএনপির স্বাগত, ভিন্নমত জামায়াতের। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার পৃথক প্রতিক্রিয়ায় এক কথা জানান বিএনপির নেতারা। অন্যদিকে এসির রোডম্যাপ ঘোষণায় ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত, ইসলামী আন্দোলন ও এনসিপি। জামায়াত জানিয়েছে, এই রোডম্যাপের জনপ্রত্যাশার প্রতিফলন হয়নি। এলডিপি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি সহ আরও অনেক দল রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন। একাদশ সংসদ নির্বাচনের ভোট প্রস্তুতিতে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণায় বিএনপি খুশি জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, আমরা এতে আশাবাদী হয়েছি যে এই রোডম্যাপ থেকে বোঝা যায় যে নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। মূল কথা হচ্ছে যে আমরা খুশি, উই আর হ্যাপি। রোডম্যাপ ঘোষণাকে জনগণের জন্য সুসংবাদ হিসেবে দেখছেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, জি, গতকাল জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনে সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা সহ 24টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোডম্যাপ ঘোষণা করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিকালে বর্ণিত এক অনুষ্ঠানে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ইলেকশনের রোডম্যাপ আজকে একটা এসেছে, এটা সুসংবাদ। আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, আমাকে টেক্সট পাঠিয়েছে, আমি দেখলাম ইলেকশনের রোডম্যাপ। মানুষ এখন নির্বাচনমুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশে একটা নির্বাচন হোক এবং এর মাধ্যমে দেশে একটা নির্বাচিত সরকার আসবে। সংসদ প্রতিষ্ঠা হবে, যে সরকার বা সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, অ্যাকাউন্টেবল থাকবে। আমি বলতে চাই, জনগণ তাদের সিদ্ধান্ত যেগুলো এখন স্থগিত রাখছে, সব সিদ্ধান্ত নিতে শুরু করেছে। আই ক্যান ফিল ইট অলরেডি। রোডম্যাপের জনপ্রত্যাশা ঘটেনি বলছেন জামায়াত। জাতীয় নির্বাচনের রোডম্যাপের জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি বলে জানিয়েছেন জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পড়ুয়ার বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপের বিষয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন। তিনি নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপ গণতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক মন্তব্য বলে গোলাম পড়ুয়ার বলেন, জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে, কিন্তু কোনো পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক হয়নি। এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়নের প্রতিক্রিয়াও চূড়ান্ত হয়নি। এমত অবস্থায় এই রোডম্যাপ ঘোষণা অপরিপক্ক ও আংশিক, এতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি। তিনি বলেন, জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা উচিত ছিল বলে আমরা মনে করি।
এদিকে মাইকেল কুগেলম্যানের বিশ্লেষণ, বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের নাটকীয় মোড়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক নতুন মোড় নিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে পাকিস্তান এই সম্পর্ক স্থাপিত হয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সম্প্রতি ঢাকা সফর ছিল এই সম্পর্কের এক গুরুত্বপূর্ণ ধাপ। সফরে দুই দেশের মধ্যে নতুন করে সম্পর্ক স্থাপনের চেষ্টা করা হয়েছে, যা শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে প্রায় স্থবির ছিল। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের নাটকীয় মোড়। ইসহাক দারের ঢাকা সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাংলাদেশের একাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 2012 সালের পর এটি ছিল কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। এই সফর দুই দেশের মধ্যে সম্পর্কের এক নাটকীয় পরিবর্তন এনেছে। বিশেষ করে গত বছরের আগস্টে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এটি বেশ গুরুত্বপূর্ণভাবে দেখা যাচ্ছে। শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীর ছিল, কারণ তার পরিবারের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল প্রায় নিশ্চল। গত এক বছরে প্রফেসর ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো দুই দেশের মধ্যে পুনরায় সরাসরি বাণিজ্য শুরু হয়েছে এবং চীনের সঙ্গে ত্রিমুখী কূটনৈতিক আলোচনা হয়েছে। দুই দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের উন্নয়নের উপর জোর দিয়েছে। দারের এই সফরের শিক্ষাক্ষেত্রে বিনিময় ও ভিসা সহজীকরণের ক্ষেত্রে বিষয়ে চুক্তি হয়েছে। শীঘ্রই সরাসরি বিমান চলাচল বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এই দ্রুত পরিবর্তনগুলো আঞ্চলিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। এটি ভারতকে বেশ অস্থিতিতে ফেলেছে। হাসিনার পদত্যাগে ভারতের জন্য একটি কৌশলগত ধাক্কা ছিল এবং এটি এমন ইসলামপন্থী গোষ্ঠীগুলোর জন্য সুযোগ তৈরি করেছে যাতে ভারত তাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে বলে মনে করে। এমন এক সময় বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে যখন ইসলামাবাদের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের টানাপোড়েন চলছে। সম্পর্কের সীমাবদ্ধতা ও ঐতিহাসিক বাধা। বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্কের এই নতুন মোড় নিয়ে অতিরিক্ত প্রত্যাশা রাখা কিছুটা ঝুঁকি। এই দুই দেশই বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে আগ্রহী, কিন্তু তাদের প্রধান অর্থনৈতিক নীতি তৈরি পোশাক রপ্তানিতে কেন্দ্র ফলে তারা একে অপরের বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী। এছাড়াও আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নতুন সরকার ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দিতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের নেতারা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার আহ্বান জানিয়েছেন। কিন্তু এই সম্পর্কে সবচেয়ে বড় বাধা হলো ইতিহাস। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর নৃশংসতার জন্য বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে একটি আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবি রয়েছে। অনেক পণ্ডিত ও বিশ্লেষক সেই ঘটনাকে গণহত্যা হিসেবেও বর্ণনা করেছেন।